সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন শিশু বিকাশ এবং আলোকিত আগামীর অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আইসিডিডিআরবি। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রেভ। আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যেখানে ছেলে সন্তান এবং কন্যা সন্তানকে আলাদা দৃষ্টিকোণ থেকে চিন্তা করা হয় এবং এই বৈষম্য প্রভাব ফেলে সেই সন্তানটির শারীরিক কিংবা মানসিক বিকাশে। এবং আমাদের সমাজে এমন অনেক সন্তান রয়েছেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন। শুধুমাত্র এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানগুলোর কারণে সে পরিবারটির সামাজিক কিংবা পারিবারিক হীনমন্যতায় ভোগেন এবং অনেক ক্ষেত্রে নানাভাবে প্রতিবন্ধকতাও ফেস করেন। তবে এই সন্তানগুলোর জন্য আমাদের দায়িত্ব কিংবা কর্তব্যবোধের জায়গাগুলো আসলে কোথায়, এবং এই যে একটি কন্যা সন্তান কিংবা ছেলে সন্তানের প্রথাগত বৈষম্য, সেটি সেই সন্তানটির উপর কতটুকু বিরূপ প্রভাব ফেলতে পারে। দর্শক, আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন তিনজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল আলম ভুইয়া, সিনিয়র রিসার্চ ইনভেস্টিগেটর, আইসিডিডিআরবি, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক নাজমুল হক, পরিচালক, টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ফারহানা মান্নান, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, শৈশব। তিনজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, একটি সন্তান তার বাবা মায়ের কাছে অমূল্য সম্পদ এবং দেখা যায় সেই সন্তানটিকে ঘিরে বাবা মায়ের সমস্ত পরিকল্পনা, সমস্ত স্বপ্ন সব কিছু থাকে। কিন্তু আমাদের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যেখানে একটি শিশুর স্বাস্থ্য, পুষ্টি কিংবা শিক্ষা নিশ্চিতকরণের ক্ষেত্রে অনেক অসমতা বিরাজমান। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, এই অসমতার বিষয়ে যাবার পূর্বে আমি যেটা বলতে চাই, একটি চরিত্রের কথা বলতে চাই। বাংলাদেশের শিশু অধিকার বিষয়ক একটা চরিত্র, মিনা রাজু কার্টুনের সেই মিনা চরিত্রটার কথা। তো সেই কার্টুনের মধ্যে মিনা এবং রাজু খুব সম্ভবত ঘুমের মধ্যে তারা একটা ম্যাজিক কার্পেটে ওঠে। সেই ম্যাজিক কার্পেটের দৃষ্টিতে আমি ঢাকা শহর এবং বাংলাদেশের মধ্যে বর্তমান যে অরাজকতাগুলো বিরাজমান তার কিছু চিত্র তুলে আনতে চাই সেই ম্যাজিক কার্পেটে বসে। এর জন্য কোনো আংশিক গ্লাসের দরকার হবে না, আমরা নর্মাল খোলা চোখেই দেখতে পারবো সেই অসমতাগুলো কোন কোন জায়গায় বিরাজমান। প্রথমতই আমি উপর থেকে যদি দেখি, আমার মনে পড়ে যায় একটি কথা, সেটা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্র রায় লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সেই দুধে ভাতে থাকার দায়টা কার? এটা কি পরিবার নেবে, নাকি এটি সমাজ নেবে, নাকি এটা রাষ্ট্র নেবে? অসমতার শুরু এখান থেকেই। তারপর যদি আমি আসি আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। তো এই শিশুকে আমি যখন দেখছি বিভিন্ন আচ্ছিকাছের ভিতর দিয়ে, তখন আমি দেখতে পাচ্ছি উপর থেকে এই শহরের ভিতরে বসবাস করছে অনেক রকমের শিশু। এর মধ্যে যেমন রয়েছে কর্মজীবী শিশু, এর মধ্যে রয়েছে গৃহহীন শিশু, গৃহকর্মী হিসেবে কাজ করছে তারা, এর মধ্যে রয়েছে পথ শিশু, আমি দেখতে পাচ্ছি অটিস্টিক শিশু, আমি দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এক একজনের প্রয়োজন, এক একজনের নিডগুলো সব আলাদা আলাদা। যেমন গৃহহীন শিশুর দিকে যদি তাকায়, তারা সারাদিন একটা ঘরের মধ্যে বন্দি অবস্থা তারা কাজ করতেছে। সবচেয়ে হালকা কাজ তা না, এর মধ্যে ভারী কাজও তারা অনেক কিছু করতেছে। এবং গৃহহীন শিশুর সংখ্যা যদি বলতে যাই, গৃহকর্মী হিসেবে কাজ করতেছে প্রায় 80 লক্ষাধিক শিশু কাজ করতেছে, একটি জরিপে বলতেছে। পথ শিশুর সংখ্যা যদি দেখায় 4 লক্ষের উপরে পথ শিশু কাজ করতেছে। তাদের সবার নিরাপত্তা বিধান আমরা করতে পারতেছি না, অসমতা তাদের প্রতি রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করতেছে। তো এখন আমি আবার আসি শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার ক্ষেত্রে আমরা অনেকগুলো শিক্ষা ব্যবস্থা বিরাজমান এখানে। আমি প্রান্তিক গ্রামীণ শিক্ষা ব্যবস্থার সাথে যদি তুলনা করি, আধুনিক শহুরি শিক্ষা ব্যবস্থা পার্থক্য রয়েছে। এখানে মাদ্রাসা শিক্ষা, ইবতেদায়ী শিক্ষা, এখানে সাধারণ প্রাথমিক শিক্ষা, এখানে রেজিস্টার্ড প্রাথমিক শিক্ষা। তো আমাদের এই যে এতগুলো শিক্ষা, এই শিক্ষার মাঝখানে যখন একটা শিশু বড় হবে, অবশ্যই অসমতা তৈরি হবে। তাকে কখনোই সম্ভব না একটি ছায়াতলে, একটি ছাদের নিচে সব শিশুকে নিয়ে আসা। আগামীর দিনে তারা নিজেরাই একটা অসমতা, একটা অসম আচরণ হয়তো তাদের সাথে করতে পারে, এই ভীতিটা থেকে যায়। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজী নজরুলের ভাষায় যদি বলি, অর্ধেক নারী অর্ধেক নর। কিন্তু সেই নারীকে যদি আমরা বাল্যবিবাহের মধ্যে যদি বন্দি করে ফেলি, সেটা বিভিন্ন কারণ রয়েছে, সামাজিক কারণ রয়েছে, তার দারিদ্র্য যেটা প্রথমে বলা হলো সেটার জন্য রয়েছে, তার সামাজিক রীতিনীতি যেটা বলা হয়েছে সেটা রয়েছে। এগুলোর জন্য অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং পরবর্তীতে যে বাচ্চা যেটা জন্ম দিচ্ছে সেই বাচ্চা অপুষ্টি নিয়ে আসতেছে, এবং এই অপুষ্টি বাচ্চা পরবর্তীতে স্টান্টিংয়ের দিকে ধাবিত হচ্ছে বা খর্বকৃতির দিকে ধাবিত হচ্ছে। এই খর্বকৃতি শব্দটা কেন বললাম? কারণ দীর্ঘমেয়াদী একটি বাচ্চা আমরা জানি যদি অপুষ্টিতে আক্রান্ত থাকে তাহলে এই খর্বাকৃতি দেখা যায়। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এখন জনসংখ্যা, শিশুর আন্ডার 5 জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ। এবং অতিমারি কোনো কোভিডের মতো যদি আমাদেরকে আক্রান্ত করে, তাহলে 2017 থেকে
যদি তাকাই 2022-এর দিকে এর মধ্যে এই খর্বাকৃতি শিশুর সংখ্যা 40% বেড়ে গিয়েছিল। বাংলাদেশে দেখা যায় যে প্রেক্ষাপটে 41% জনসংখ্যা এই খাবারের বৈচিত্র্যময়তা মানে উপভোগ করে, কিন্তু বাচ্চাদের খাবারের বৈচিত্র্যময়তা না দিয়ে আপনারা 4 জন মাথা চেপে ধরে যদি চামচ দিয়ে স্পুন ফিডিং করানোর চেষ্টা করেন, সেই জায়গাটায় কিভাবে বাচ্চাকে আপনি আনন্দের সাথে খাওয়াবেন? বাচ্চা কথা শুনছেন, আপনি সুন্দর করে কথা বলেন, বাচ্চা কথা শুনবে, একবার দুইবার সরিয়ে দিবে, তারপর কথা শুনবে। বাচ্চা পড়তে যাচ্ছে না, পড়ার মধ্যে সে আনন্দ নাই, আমি যেটা বললাম। আর তারপর যদি আমি আসি, সেটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থায় যে বাল্যবিবাহের কথা বলা হলো, চরাঞ্চলে বিশেষত এই বাল্যবিবাহ প্রতিকার করতে হবে। এই বাল্যবিবাহ প্রতিকারের জন্য আমাদেরকে সুদৃঢ় অবস্থান নিতে হবে। বাচ্চা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে, এই নিগৃহীত হবার জন্য বাচ্চাকে আমাদের তাদের বইপত্রে একটা নির্দিষ্ট একটা অধ্যায় থাকতে পারে যেখানে সে কিভাবে নিগৃহীত হয় এবং সেটা হলে সে তার করণীয় কি, এই জিনিসটা সম্যক ধারণা থাকে। যদি আমরা পাঠ্যপুস্তকের আওতাভুক্ত করতে পারি, ডেফিনেটলি আমি সেই কথাটা উল্লেখ করছি। আসলে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে এত বেশি অনিয়মগুলো চলছে, শিশু কেন্দ্রিক যদি আমরা চিন্তা করি, যেমন করে আপনি বললেন, এই জায়গাগুলোতে আসলে আমাদের পরিবর্তন করাটা খুব বেশি জরুরি। আমি আরো বিস্তারিত জানবো স্যার, একটু যেতে চাই স্যারের কাছে। আমরা যেমনটি বলছিলাম যে আমাদের সমাজে প্রায় 40% শিশু বিরাজমান এবং তার মাঝে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সংখ্যা নেহাতই কম নয় বাংলাদেশের প্রেক্ষাপট যদি বলি। কিন্তু দেখা যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবারগুলো নানাভাবে প্রতিবন্ধকতা ফেস করছে এবং সামাজিক কিংবা পারিবারিক হীনমন্যতায় ভুগছে। এই যে তাদের সম অধিকার নিশ্চিত করাটা আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং এই যে নানাভাবে প্রতিবন্ধকতাগুলো ফেস করছে, প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমাদের দায়িত্ব কোথায়? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, এবং এই প্রতিবন্ধকতার সমাজকেই এগিয়ে আসতে হবে। অতীতে এখন থেকে যদি আমরা 25-30 বছর আগের কথা চিন্তা করি, তখন কেউ কারো নিজের এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদেরকে বের করতো না। তখন এটাকে একটা সমস্যা মনে করতো যে আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, সুতরাং এটা কোনো একটা অপরাধের বা পাপের ফসল হিসেবে মনে করতো, এবং এটা বেশ প্রচলিত ছিল মানুষের মধ্যে, সেজন্য দেখাতো না। কিন্তু গত 25 বছরে বিভিন্ন কাজ করতে করতে এখন অনেকটা বেরিয়ে আসছে। এখন যাদেরই কোনো সমস্যাগ্রস্ত শিশু থাকে, তারা সেই শিশুদেরকে নিয়ে আসে বিশেষজ্ঞের কাছে। তাদের জন্য প্রচুর স্কুল তৈরি হয়েছে। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পৃথক স্কুল হয়েছে। সরকারিভাবেও বলা হচ্ছে যে এই শিশুরা যখন কোনো স্কুলে ভর্তি হতে চাইবে, তখন তাদেরকে ভর্তি করতে হবে। অতএব সমতা তাদের একটা আছে, কিন্তু সেটা কাগজে পত্রে। কারণ হলো, একটা স্কুলে যখন কোনো প্রতিবন্ধী বাচ্চাকে ভর্তি করানো হয়, তখন যেহেতু শিক্ষক আপত্তি করতে পারছে না, তাকে নিতে হচ্ছে। কিন্তু তার জন্য যে প্রস্তুতিটা দরকার, স্কুলের শিক্ষকদের যে প্রশিক্ষণ দরকার, সবার সেই প্রশিক্ষণ নাই, এবং সেই অভিভাবকদেরও সেই সম্পর্কে কোনো সচেতনতা থাকে না। যে কারণে হয়েছে, যখনই কোনো এই বিশেষ চাহিদা সম্পন্ন কোনো ধরনের, বিশেষ করে যাদের বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে অথবা অটিজম জাতীয় সমস্যা থাকে, এনডিডি রিলেটেড যে কোনো সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, তারা ভর্তি হলে পরে অন্যান্য অভিভাবক যারা স্বাভাবিক শিশুদের অভিভাবকরা, তারা মনে করে আমার সন্তানটাও বোধহয় নষ্ট হয়ে যাবে, সেরকম, যেটা একেবারেই ভুল ধারণা। এটা কখনোই হয় না। কিন্তু তারপরেও এই ভুল ধারণাগুলো দূর করার জন্য স্কুল থেকে কোনো চেষ্টা করে না। সরকারিভাবে দু একটা অনুষ্ঠান হয়তো কখনো কখনো হয় কালে ভদ্রে, কিন্তু সেটাও যথার্থ নয়। সেই জন্য এদের সম অধিকারের জন্য প্রয়োজন কিন্তু সারা দেশটাকে প্রস্তুত করা। শুধু একটা মানুষকে, একটা সংস্থাকে, একটা এলাকাকে তৈরি করলে চলবে না। সেটা সমস্ত দেশের জানতে হবে ব্যাপারটাকে, যে আমাদের দেশে এই ধরনের শিশুরা আছে। এটা কারোরই দোষের নয়, এটা প্রকৃতিগতভাবেই তাদের এই অবস্থাটা তৈরি হয়েছে। প্রকৃতিগতভাবে যখন একটা শিশু জন্মায়, সেটা তো কারুর নয়, অপরাধ তো কারুর না। এবং যে ধারণাটা মানুষ মনে করে যে আমার পাপের ফসল, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা এমন করবে না যে একজনের পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেবে, যেটা অসম্ভব, ধর্মের শিক্ষার মধ্যেই পড়ে না সেটা। সুতরাং সেদিক থেকে এটা বলবো না, আমরা বলবো এটা একটা দুর্ঘটনা, জন্মগতভাবে প্রকৃতিগতভাবেই এটা একটা দুর্ঘটনা, এবং এই সংখ্যাটা এখন আগের চাইতে কিছুটা বাড়তি বিভিন্ন কারণে। সেটাই এই ফোরামে প্রতিনিয়ত বাড়ছে। বিভিন্ন সঙ্গত কারণ আছে, এখানে ভেজাল খাদ্য বস্তু আছে, তারপরে রেডিয়েশন আছে বিভিন্ন ধরনের, এই সব জিনিসের কারণে এটা বেড়ে যাচ্ছে। সেটা আমরা সচেতন না এই ব্যাপারে। এবং কারুর প্রতিবেশীর যদি কোনো বাচ্চার মধ্যে এই ধরনের প্রতিবন্ধকতা থাকে, তাহলে প্রতিবেশীর অন্যরা তার প্রতি একটা করুণার দৃষ্টিতে দেখে, যেটা দেখা উচিত নয়। এটা উচিত হচ্ছে যে হ্যাঁ, তাকে বুঝতে চেষ্টা করা, তাকে সাহায্য করা। কারণ আমি তো জানি না যে আমার পরিবারে এরকম একটা সন্তান আসবে কিনা, কোনো গ্যারান্টি তো নাই, তাই না? এটা একেবারেই একটা দুর্ঘটনা যদি কারোর জন্য ঘটে।
ঘটনা তো আর বলে কয়ে আসে না, এটা আসতেই পারে যে কোনো সময়। সেজন্য এই প্রতিবন্ধকতা সম্পন্ন যত শিশু আছে তাদের ব্যাপারে, তাদের সম অধিকারের ব্যাপারে সরকারকে, প্রথম কাজ হচ্ছে সরকারকে এগিয়ে আসতে হবে এবং সেটা প্র্যাকটিক্যাল স্টেপস নিতে হবে, যেটা মানুষকে সচেতন করতে হবে এবং এলাকা ভিত্তিক, স্থান ভিত্তিক মানুষকে সচেতন করতে হবে। ওই সচেতনতা যতদিন পর্যন্ত আমাদের মধ্যে না আসবে আমরা তাদেরকে সম অধিকার দিতে পারবো না। সব শিশু স্কুলে ভর্তি হবে, সবাই যার যার মতন যোগ্যতা নিয়ে শিখবে। যার বুদ্ধি বেশি সে হয়তো অনেক বেশি শিখতে পারবে, যার বুদ্ধিমত্তার স্বল্পতা আছে তার যোগ্যতা অনুযায়ী সে শিখবে। এটা আমাদের মেনে নিতে হবে, তাহলেই এই সমস্যা থেকে খানিকটা হলেও মুক্তি পাওয়া যাবে। একদমই তাই। এবং স্যার, আমরা শুধুমাত্র চিন্তা করি যে পাঠ্যপুস্তকের পড়াশোনাই পড়াশোনা, একটা শিশুর মধ্যে তো বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি থাকতে পারে, অবশ্যই ওই বিষয়গুলোকে ফোকাস করাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, সেটা আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা তো এই বাচ্চাদের নিয়ে কাজ করি, তো আমরা দেখেছি যখনই কোনো বাচ্চাকে নিয়ে আসে, কোনো শিশুকে নিয়ে আসে আমাদের এখানে ভর্তি করানোর জন্য স্কুলে, তখন তাদের কথা হচ্ছে যে লেখাপড়াটা শেখাতে হবে তাকে। আমি বুঝতে পারছি যে তাকে দিয়ে হয়তো খুব বেশি দূর নেওয়া যাবে না, কিন্তু তার জন্য দরকার হচ্ছে জীবনে বেঁচে থাকা। আমরা যদি আমাদের কথা বলি, এখানে আমরা যারা আছি স্কুলে যা পড়েছিলাম সেটা কি আমাদের জীবনে এখন কাজে লাগছে? একটাও কাজে লাগে না। সেই কারিকুলাম কোথায়? তাহলে এখন যদি এদেরকে এবিসি পড়ানো শেখানো হয়, অ আ ক খ শেখানো হয়, হ্যাঁ সেটা একটা পর্যায় পর্যন্ত দরকার হবে, নাম লেখা, বই পড়তে পারা, হিসাব নিকাশ, কমিউনিকেশনটা করতে পারা। তারপরের কাজটা হচ্ছে তাকে দক্ষ করে তোলা, জীবন দক্ষতাগুলো লাইফ স্কিলস করে শিখিয়ে দেওয়া, সেটা করতে পারাটা খুব দরকার। এটা আমি বলবো সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা লক্ষ্য রাখুন যাতে করে এই বিষয়টার ব্যাপারে সচেতন হওয়া যায়, যে শিশুকে আমরা তার যোগ্যতা অনুযায়ী দক্ষতা তৈরি করে দেব, তাহলে সে জীবনটা, কারণ আমরা বেঁচে থাকবো না, আমাদের সন্তানরা যেন পরবর্তীকালে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। নিশ্চয়ই। এবং আসলে এমন অনেক পরিবার রয়েছে যেখানে বাবা মারা সন্তানকে প্রেশারাইজড করে যে পড়াশোনা করতেই হবে, কিন্তু সে হয়তো অন্য কিছুতে এক্সপার্ট, অন্য কোনো কাজে এক্সপার্ট, অন্য কোনো খেলায় এক্সপার্ট, তাকে সেই বিষয়ে আসলে ফোকাস করতে দেওয়ার যে একটি পরিবেশ, এটি সৃষ্টি করে দেওয়াটা আমাদের খুব বেশি দায়িত্ব এবং কর্তব্য। ম্যাম, আমরা খুব চমৎকার আলোচনা করছি শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে, বা শিশুদের যে বিভিন্ন নিরাপত্তার বিষয়গুলো বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেক বেশি উঠে এসেছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি, বিভিন্ন মাধ্যম জুড়ে দেখছি ধর্ষণের পরিমাণ বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে শিশুদের সার্বিক যে নিরাপত্তা, এটিকে নিশ্চিত করাটা একটি অভিভাবকের দায়িত্ব। সেক্ষেত্রে আসলে অভিভাবকেরা তার সন্তানটিকে কিভাবে প্রপার গাইডলাইনটা দিতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আমাদের শ্রদ্ধেয় নাজমুল স্যার একটু আগেই যখন বলছিলেন যে লাইফ স্কিলের কথা, তো এই যে চাইল্ড যে প্রোটেকশন বা তার যে নিরাপত্তা, এই বিষয়টা কিন্তু কোনো পাঠ্য বইতে নাই এবং কোনো গল্পের বইতেও নাই। তাহলে এটা কোত্থেকে আসছে? তার পরিবার থেকে বা কোনো সোর্স থেকে আসছে, এবং এটি আসলে সত্যিকার অর্থে লাইফ স্কিলেরই একটা অংশ। তো এই যে আমরা যখন চাইল্ড প্রোটেকশনের কথা বলছি, এটা তো আন্ডার দ্য আমব্রেলা অফ চাইল্ড রাইটস। তাহলে চাইল্ড রাইটসের মধ্যে এই প্রোটেকশন ছাড়াও আরও আসে তার এডুকেশন, যেটা নিয়ে আলোচনা হয়েছে, হেলথ আসে, নিউট্রিশন আসে, এবং এই যে বিষয়গুলো আসছে, এই সবগুলোই তো আসলে আমাদের অধিকার, শিশুর অধিকারের মধ্যেই পড়ে। এখন আমরা যখন বিশেষ করে চাইল্ড প্রোটেকশন নিয়ে কথা বলি, তাহলে চাইল্ড প্রোটেকশনের বিষয়টি আমাদের কাছে কখন গুরুত্বপূর্ণ হয় বা কখন আমরা এটা নিয়ে ভাবি, প্রোটেকশন নিয়ে কখন ভাবি? যখন কোনো হার্মফুল সিচুয়েশন আমরা দেখি বা ঘটনা ঘটে। এখন এখানে কোন কোন বিষয়গুলো দেখলে আমরা বলবো যে একটা হার্মফুল ঘটনা ঘটেছে? এখানে অ্যাবিউজ, ভায়োলেন্স, হ্যাঁ, এটা বিষয়টাও আমাদের আরেকজন শ্রদ্ধেয় আলোচক উল্লেখ করেছেন। এবং এর মধ্যে আরও আসে হচ্ছে যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে আসিয়া এবং অন্যান্য যে ঘটনাগুলো আমাদের সামনে উঠে আসছে, সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আছে। এবং অ্যাবিউজ শুধু ফিজিক্যালি না, মেন্টালি অ্যান্ড ইমোশনালি। সো এই যে একটা ওয়াইড রেঞ্জ অফ হার্মফুল অ্যাক্টস, সেগুলোকে আসলে আমাদেরকে তখন আমরা চিন্তা করি যে কিভাবে আমরা এই প্রোটেকশন, হার্মফুল অ্যাক্টস থেকে আমরা, ঘটনা ঘটার আগে আমরা কিভাবে এই প্রোটেকশন নিয়ে চিন্তা করব। সো তার মানে হচ্ছে যে এটা নিয়ে প্রথমত ঘটনা ঘটার আগে যদি এটা নিয়ে আমাদের প্রোটেকশনের কথা বলতে হয়, তাহলে অ্যাওয়ারনেসের বিষয়টা আসে। তাহলে অ্যাওয়ারনেস খুব ছোট শিশুদের জন্য প্রাথমিকভাবে আসবে পরিবারের পক্ষ থেকে।
এখন আমি এখানে যে পরিবারের কথাগুলো বলছি সেই পরিবারটা ধরে নিচ্ছি যে মোটামুটি শিক্ষিত, মধ্যবিত্ত, এবং তাদের মধ্যে সেই জ্ঞানটা আছে যে তারা কথা বলবে, আলোচনা করবে। তো এই মধ্যবিত্ত একটি পরিবারে একটি শিশু যখন বড় হয় এবং তাকে কিন্তু ছোটবেলা থেকে, যে 2 বছর বয়সের মধ্যে একটা শিশু বুঝে যায় যে অপোজিট যার সাথে কথা বলছি সে ছেলে না মেয়ে, বা এই লিঙ্গ সম্পর্কে তার একটা ধারণা হয়ে যায়। তাহলে যখন তার লিঙ্গ সম্পর্কে ধারণা হলো, ওই সময়ের পর থেকে আস্তে আস্তে তার সাথে আমরা কি করি, নানানভাবে কিন্তু বডি পার্টসগুলো চেনাই, যে হাত, পা, মুখ, এটা তোমার, এবং বাইরের পার্টগুলোও চেনাই, এবং একই সাথে যা দৃশ্যমান এবং অনেক সময় আমরা প্রাইভেট পার্ট, যেটা পি পার্ট অনেক সময় বলে থাকি, সেই পার্টগুলো কিন্তু আমরা সব সময় যে উল্লেখ করি তা কিন্তু না। এটাও কিন্তু পার্ট অফ দ্য ট্রেনিং, এবং এটাও একটা স্কিল জানা যে আমার বডিতে কি আছে, বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। যেমন এগুলো কিন্তু খেলার ছলেই আসতে পারে। যেমন আপনি ধরেন আমরা যখন শিশু খাচ্ছে, ও কিন্তু সব ল্যাঙ্গুয়েজ বা ভাষা, আমি ওকে স্টমাক, ভেতরে ইন্টেস্টাইন, এগুলো বলতে পারবো না। তাহলে আমি বললাম এই দেখো টপ করে মুখ দিয়ে খাবার যাচ্ছে, এই গলা দিয়ে নেমে এই পেটে ঢুকে গেল। চমৎকার একটা খেলা, এটা কিন্তু বুঝতে পারবে। এই 2 থেকে 3 বছরের মধ্যে যদি শিশুদের সাথে এই খেলাটুকুই খেলা হয়, চিনতে পারবে। আর হচ্ছে যে বিশেষ করে আমরা যখন ওই যে প্রাইভেট পার্ট বা এই ট্রেনিংগুলো আমরা হচ্ছে যে প্রপার ড্রেস আপে একটা শিশু থাকা, কিন্তু ক্লোদিং ম্যাটেরিয়ালস চেঞ্জ হতে পারে, কিন্তু পোশাক তো চেঞ্জ হতে পারে না। তো আমাদের জন্য যেটা বলবো যে বেশ কিছু প্র্যাকটিস, একটা তো হচ্ছে যে এর মধ্যে প্রোটেকশনের ক্ষেত্রে গুড টাচ এবং ব্যাড টাচের একটা প্রপার ট্রেনিং আসতে হবে। বয়স অনুযায়ী শিশুর সাথে প্রপার ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাকে তার বডি পার্ট সম্পর্কে অ্যাওয়্যার করতে হবে, এবং খুব ছোট বয়সে তো আসলে টাচ নো টাচ ওইভাবে কথাগুলো বলা যায় না। যেমন 3 থেকে 5 এই বয়সের মধ্যে ট্রেনিংটা কিভাবে আসবে, 5-এর উপরে কিভাবে ট্রেনিংটা আসবে, এগুলো কিন্তু সব বয়স অনুযায়ী, এবং ভাষাও পরিবর্তন হতে থাকবে। তো কাজেই টাচ নো টাচও পড়ছে, এই স্কিলটার সাথে একই সাথে আসছে হচ্ছে যে ওকে ওর বডি সম্পর্কে ওর মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা। তো আমি একটা শিশুকে একদিন বলতে শুনলাম যে আমার মধ্যে এটা আমার ভেতরের সে বডি পার্টসগুলো দেখাচ্ছে, সে আগে কখনো এক্সপ্লোর করেনি। সো এটা তো তাকে মুখ দিয়ে বলা যাবে না, হ্যাঁ, এটা দেখানোর পয়েন্ট আউটও বিষয় নয়। তখন আফটার দ্য শাওয়ার, এটা আমি আমার নিজের কন্যার কথাই বলছি, তাকে জাস্ট মিররের সামনে দাঁড় করিয়ে দিলাম, মাথা মুছতে থাকলাম, এবং শি স হার হোল বডি অ্যান্ড শি কুড ফিল যে ওকে দিস ইজ মাই বডি, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই বিষয়গুলো যে ছোট ছোট মজার খেলা, সব তো ছোট বয়সে কথা দিয়ে বা ভাষা দিয়ে, জটিল বিষয় দিয়ে বলা যায় না। এবং টিনেজ যখন হয় বা প্রি টিন হয়, তখনকার কিন্তু বয়ঃসন্ধিকালের শিক্ষা কিন্তু একেবারেই আলাদা। তো তখন টাচ নো টাচ, সেক্স এডুকেশনের বিষয়গুলো আসবে। এই বিষয়গুলো আমাদের নাজমুল স্যার দীর্ঘদিন ধরে এই বিষয় নিয়ে কাজ করছেন। তো এই সেক্স এডুকেশনের মধ্যে আরও যা পড়ে, যে প্রেগনেন্সি, টিন প্রেগনেন্সি বা প্রোটেকশন, এই বিষয়গুলো আসতে পারে। তো দিস অল আর পার্ট অফ ট্রেনিং অ্যান্ড লাইফ স্কিলস। কিন্তু এই ট্রেনিংগুলো আমরা আসলে একজন অভিভাবক হিসেবে কতটুকু সার্ভ করছি বাচ্চাদের? আপনি যে এত সুন্দর করে বললেন যে একটি ছোট্ট সন্তানকেও আমরা মজার ছলে এটিকে শিখিয়ে দিতে পারি। তার আমাদের যে ভাষাগত জ্ঞান, এটি আসলে সন্তানকে আমরা সবসময় দেখা যায় কবিতা শোনাচ্ছি বা বিভিন্ন ধরনের কথা বলছি, এগুলো না করে সন্তানকে যদি আমরা মানে বিভিন্ন ধরনের শিক্ষা দেই তার বডি পার্ট সম্পর্কে, কোনটি গুড টাচ কোনটি ব্যাড টাচ, এই তথ্যগুলো আসলে প্রত্যেকটা দর্শকের জন্য খুব বেশি জরুরি। তাহলে হয়তো বা মানে জটিলতার পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমরা ম্যাম আরও বিস্তারিত আলোচনা করব, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, শিশু বিকাশ এবং আলোকিত আগামী পাওয়ার্ড বাই ICDDRB অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শিশু মেধা বিকাশ এবং আলোকিত আগামী পাওয়ার্ড বাই ICDDRB অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, আমার সাথে আছেন 3 জন বিশেষ অতিথি। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে একটি শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষার
অধিকারটা নিশ্চিত করবার লক্ষ্যে আমাদের যে অসমতাগুলো রয়েছে, এই অসমতাগুলো আসলে বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম, স্বাস্থ্যের ক্ষেত্রে একরকম, শিক্ষার ক্ষেত্রে একরকম, এবং পুষ্টির অপূর্ণতা রয়েই যায়। সেগুলো নিয়ে আপনি খুব সুন্দর করে এলাবোরেট করছিলেন, আরও বিস্তারিত জানবো। ধন্যবাদ আপনাকে। যেরকমটি আলোচনা করছিলাম আমরা, তো এক্ষেত্রে আমরা যদি ঢাকা শহরের স্কুলের বাচ্চাদের কথা বলছিলাম, ঢাকা শহরের স্কুলের বাচ্চাদের তাদের জীবনটা কীরকম? কংক্রিটের 4টা দেয়ালের মাঝখানে আবদ্ধ, ভ্যান গাড়ি নামক একটা খাঁচার মধ্যে বসিয়ে দিই, স্কুলে যায়, মিড ডে মিল থাকে কি থাকে না, তারপর আবার স্কুল থেকে সেই খাঁচায় করে বাসা নামক খাঁচার মধ্যে এসে বন্দি হলো। হওয়ার পরে তার জীবনটা কী হয়? প্রযুক্তির ছোঁয়া তার মধ্যে লাগে। সে হয়তো বা একটা ব্যাট বলের জায়গায় ব্যাটের উল্টা হচ্ছে ট্যাব, সে ট্যাব নিয়ে বসে পড়ে অথবা মোবাইল নিয়ে বসে পড়ে, ঠিক আছে? বসে পড়ে সে তার ভার্চুয়াল জগতে চলে যায়। সে নীল আকাশটা দেখতে পায় না, সে সবুজ ঘাস দেখে না। হ্যাঁ, ঘাসটা দেখে, কিন্তু ঘাসটা কোথায় দেখে? সে ভার্চুয়াল জগতে দেখে। তার ক্লাসে তার বন্ধু নেই, কিন্তু সে বন্ধু কোথায় পায়? সে ভার্চুয়াল জগতে বন্ধু পায়, যে বন্ধুদেরকে সে চিনে না। তো আপা যেমন বলতেছিলেন, নিরাপত্তা যে বিষয়টা বর্তমানে খুব আলোচিত হচ্ছে, সেই ভার্চুয়াল জগতে নিরাপত্তার বিষয়টাও এখানে চলে আসে। আমি জানি না আমার মেয়ে, আমার ছেলে, সে ভার্চুয়ালি কার সাথে যুক্ত হচ্ছে, সে কে, এখানে একটা নিরাপত্তার বিষয়টা চলে আসছে। এটা ঢাকা শহরের কথা, স্কুলের বাচ্চাদের সমস্যাটা বললাম। এছাড়া কেন বলতেছি এটা, একটা বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা প্রয়োজন, যেটা আমি প্রথমবার বলতেছিলাম শুরুতেই। তো এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার ব্যাপারে অন্তত 60 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে একটা বাচ্চাকে। সেই 60 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার ব্যাপারে আমাদের স্কুলগুলো কতটুকু অগ্রণী ভূমিকা পালন করতেছে, সেখানে আমি সন্দিহান, বা আমাদের অনেক কিছু করার অবকাশ রয়ে যায়। এবং তার কগনিটিভ, আমাদের ডেভেলপমেন্টে আমরা কাজ করি 4টা দিক নিয়ে। একটা বাচ্চার বিকাশের 4টা লাইন, একটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, একটা হচ্ছে চিন্তার বিকাশ, কথার বিকাশ, সামাজিক আবেগীয় বিকাশ, আর একটা হচ্ছে পেশির বিকাশ। তো এই পেশির বিকাশের সাথে জড়িত চিন্তার বিকাশ। আপনি পেশির বিকাশ হতে দিবেন না, আপনি সেখানে কীভাবে তার চিন্তার বিকাশের সুযোগ নেবেন? আগের দিনে বাচ্চারা খেলাধুলা করতো, তার চিন্তার বিকশিত হতো। এখন বাচ্চারা বসেই থাকে, সে সারাদিন ট্যাব নিয়ে, তার চিন্তার সেই জায়গাটাকে আমি নিজেই তো সংকীর্ণ করে দিতেছি। আমি নিজে ব্যস্ত, গৃহকর্মীর কাছে রেখে আমি নিজে চলে যাচ্ছি আমার কাজকর্মে, ফলে সেই জায়গাটা সংকুচিত হয়ে আসতেছে। একটা গবেষণায় দেখা যায়, 10টা রাষ্ট্রের মধ্যে একটা গবেষণা হলো, 56% শিশু কথা বলার সুযোগই পায় না। তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। আপনি যদি শিশুর কাছ থেকে তার মনের কথা না শুনেন, আপনি কিভাবে তাকে আপনার কথাটা তার মধ্যে উপলব্ধি করানোর চেষ্টা করবেন? শিশুর অধিকার দিতে হলে, তাকে অধিকার বলিয়ান করতে হলে, তাকে ছোটবেলা থেকেই তাকে ক্যাপ্টেন্সি আমরা ক্লাসের মধ্যে দিতেছি। এছাড়া উন্নত বিশ্বে যেটা করে, তাকে বিভিন্ন প্রতিষ্ঠানের মূল হিসাবে তাকে একটা রোল প্লে করতে দেয়। সে সেই হিসাবে রোল প্লে করে, যাতে ভবিষ্যতে সে সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। তো আমরা যখন সেই সুযোগটাই থেকে দিতেছি না, আমরা কিভাবে আশা করব? আমরা আসলে ওই কি বলে, ব্ল্যাক হোলের মধ্যে যখন দেখা যায় একটা জোন থাকে, ইভেন্ট হরাইজন বলে, সেইখান থেকে কোনো আলো বিচ্ছুরিত হতে পারে না, সে সব আলোকেও গ্রাস করে ফেলে। আমার শৈশবকে আমি গ্রাস করে ফেলতেছি এই অপুষ্টি, এই দারিদ্র্য, এই স্বাস্থ্য, সবগুলা খাতে বেশ কিছু জিনিসের জন্য। যেমন যেখানে বিকশিত হওয়ার দরকার ছিল, যেমন মনে করেন আমরা ধরি, যেমন তার যথেষ্ট পরিমাণ পলিসির রয়েছে, কিন্তু পলিসির বাস্তবায়ন নেই। আইন রয়েছে 2010-এর শিশু শ্রম আইন, 2013 সালের আইন রয়েছে, প্রতিবন্ধীদের উপর 2013 সালের আইন রয়েছে। উপর থেকে কার্পেট, ম্যাজিক কার্পেটে বসে মিনারাজের সাথে আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু আমি কিছু করতে পারতেছি না। আমার সেটা বাস্তবায়ন হচ্ছে, কিন্তু খুব ধীর লয়ে মনে হচ্ছে। এটাকে আরেকটু কিভাবে দ্রুত লয়ে করা যায়? অনেক উন্নয়ন হচ্ছে না তা বলা যাবে না। আমাদের যদি স্টান্টিং এর ক্ষেত্রে দেখি, খর্বাকৃত শিশুর সংখ্যা কমে আসছে। আমাদের যদি মাতৃমৃত্যুর সংখ্যা দেখি, কমে আসছে। আমাদের শিশু মৃত্যুর সংখ্যা যদি দেখি, কমে আসছে। কিন্তু এই কমার হারটাকে আরেকটু ভালোভাবে নেওয়ার জন্য, এসডিজির সাথে তাল মেলানোর জন্য আমাদের ভালো কিছু করতে হবে। একটা কথা বলি শুধু, সেটা হচ্ছে শিশুকে যদি আমি ফুলের মতো ফুটতে দেই, যদি তাকে আমি চাঁদের মতো উঠতে দেই, যদি তাকে আমি নদীর মতো ছুটতে দেই, যদি তাকে আমি সুন্দর করে বিকশিত হতে দেই, তাহলে এই শিশুরা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে পারবে। অন্যথায় আমরা সেই ভবিষ্যৎ দেখব না। এর জন্য অনেক কর্ম পরিকল্পনা রয়েছে, যেটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব না। একটি শিশুর মেধা এবং মনন বিকাশের ক্ষেত্রে যে উদ্যোগগুলো রয়েছে, সেটি শুরু হওয়া উচিত প্রতিটি ঘর থেকে, প্রতিটি মা এবং প্রতিটি সন্তানের বাবার মাধ্যমে। স্যার, যেতে চাই একটু অন্য প্রসঙ্গে, যে ম্যাডাম যেমনটি বলছিল যে একটি শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো রয়েছে, এবং এই পদক্ষেপগুলো নিতে পারে সমাজ, সে পরিবার কিংবা রাষ্ট্র। একটু আপনার কাছে জানতে চাই যে একটি শিশুর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে সমাজ এবং পরিবারের দায়িত্ব কতটুকু? শিশুর নিরাপত্তার প্রথম দায়িত্ব পরিবারের। পরিবার যদি সেটাকে না বোঝে, তাহলে কিছু করার নাই, কোনো সাহায্য করতে পারবো না আমরা। পরিবার কিভাবে বোঝে না? বাবা মা দুজনেই কাজ করছেন। এখন পরিবারের শিশুটিকে যে বাড়িতে রেখে যাচ্ছে, কার কাছে রেখে যাচ্ছে, তিনি কিভাবে শিশুটিকে লালন পালন করছেন, অথবা এমন সময় দেখা যায় মেয়ে শিশুকে রেখে যাচ্ছে, বাড়ির কাজের ছেলের নিয়ন্ত্রণে রেখে যাচ্ছে,
অথবা কোনো পুরুষ আত্মীয় স্বজনের কাছে রেখে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু মা বাবা কেউই চিন্তার মধ্যে আনেন না। অতএব তার নিরাপত্তাটা প্রথমে চিন্তা করতে হবে, এবং যার কাছে আয়া বুয়ার কাছে বাচ্চাকে রেখে যেতে পারে, কিন্তু আয়া বুয়ারা তাকে দেখবে, তার যত্ন করবে, খাওয়াবে, পড়াবে, কিন্তু তার বিকাশে কোনো সহায়তা করতে পারে না। কারণ বিকাশে সহায়তা করার জন্য কথা বলতে হয়, কাজ করতে হয়, অনেকগুলো টেকনিক্যাল ইস্যুস আছে, সেগুলো নিয়ে কাজ করতে হয়, সেটা তারা জানে না। তো সেই জন্য এখানে প্রথম কাজ হচ্ছে পরিবারকে এগুলোর ব্যবস্থা করতে হবে। তারপরের কাজ হচ্ছে সমাজের বা রাষ্ট্রের। সমাজ বা রাষ্ট্রকে দেখতে হবে যে যারা ওয়ার্কিং প্যারেন্টস, বাবা মা দুজনেই কাজ করছে বাইরে, তাদের এই শিশুদেরকে দেখাশোনা করার জন্য ফুল টাইম স্কুলিং দরকার, অথবা ডে কেয়ার হলেও ফুল টাইম ডে কেয়ার, সকাল থেকে 5টা থেকে 10টা থেকে 5টা এরকম একটা সময়ের মধ্যে ওখানে তাদেরকে রাখতে হবে, কারণ সেখানে তারা নিরাপদ। কিন্তু বাড়িতে কিন্তু সে নিরাপদ না, একা থাকছে অথবা নানি দাদির কাছে থাকছে। নানি দাদি বয়সের কারণেই তো তার সাথে কথা বলতে পারে না, আবার তাদের একটা বিশ্বাসগত ব্যাপার থাকে, সেকালের কতগুলো ধ্যান ধারণা নিয়ে তারা মানুষ করে বাচ্চাদেরকে। এবং বেশিরভাগ ক্ষেত্রে স্যার দেখা যায় হেল্পিং হ্যান্ডের কাছে রাখছে আমাদের বাংলাদেশের, আমি সেটাই বলছি, একদম কমন চিত্র। এটা খুবই কমন চিত্র হচ্ছে যে বাড়িতে কোনো সহায়তাকারী কাজের লোক তাদের কাছে রেখে দেয়। তো এর ফলে হয় কি, এই শিশুরা ভালো করতে পারছে না। সেই তুলনায় কিন্তু গ্রামের শিশুগুলো অনেক ভালো থাকে, কারণ গ্রামের শিশুদের দেখাশোনা করার পাড়াটাই যথেষ্ট। এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়াচ্ছে, খেলছে, তার ফলে তাদের অনেক কিছু এক্সপোজার বেশি হয়। আর এখানে তখন কি করে, টিভি খুলে দিয়ে বসে রাখে। তো এই সমস্ত কারণে এই অবস্থাগুলো হয়, এবং মেয়েরা সবচেয়ে নিরাপত্তার অভাবে ভোগে। মেয়েদের বয়স 3-4 হওয়ার পর থেকে আমরা তো এখন দেখি 3-4-5 বছরের মেয়েরাও ধর্ষিত হচ্ছে। কিন্তু এই যে অবস্থাগুলো ঘটছে, এগুলোর জন্য প্রথম হচ্ছে পরিবারকে সচেতন থাকতে হবে। মাকে জানতে হবে তার মেয়েটি স্কুলে পড়ে, কোথায় যায়, কোথায় আসে, কার কাছে যাচ্ছে, কি করছে, কে নিয়ে যাচ্ছে, কে নিয়ে আসছে, এই সমস্ত ধারণাগুলো থাকা দরকার। আর স্কুলও কিন্তু এখন, আগের দিনে আমাদের শিক্ষকরা, আমাদের অনেক আগের কথাই বলছি, তখন শিক্ষকরা ছাত্রছাত্রীদের কোনো দুর্ব্যবহার দেখলে, খারাপ আচরণ দেখলে পথে ঘাটেও ধমক দিত, বকা দিত। কিন্তু এখন সেই অবস্থাটা নাই। এটা শিক্ষকদের মাথার মধ্যেই আসে না যে তাদের স্কুলের বাইরে গিয়ে তাদের সম্পর্কে কোনো কিছু বলার, এবং বলতেও পারে না। তাদের সমাজের অন্য লোকরা আবার এসে তাকে ধরবে যে তুমি কে আমার সন্তানকে কথা বলার জন্য। তো এই যে ব্যাপারটা হচ্ছে, সেই জন্য পরিবার এবং তারপরে সমাজকেও সচেতন হতে হবে। একটা সমাজই তার সমাজের সদস্যদেরকে নিরাপত্তা দিতে পারে, কিন্তু সমাজ সেটা দিতে পারছে না, এখন দিচ্ছেও না। স্কুলের পাশে, মেয়েদের স্কুলের পাশে দেখা যাচ্ছে যে ছেলেরা ইভটিজিং করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখান দিয়ে মুরব্বীরা হেঁটে যাচ্ছে, কেউ একবারও বলে নাই তুই এখানে কি করিস। সুতরাং এই যে সচেতনতাগুলো, এই সচেতনতাগুলো আমাদের আনা দরকার। একদমই, আমাদের আজ থেকে 10 বছর আগেও যে প্রেক্ষাপট ছিল, এখন আমরা যখন স্কুল গোয়িং স্টুডেন্ট ছিলাম, তখন যে প্রেক্ষাপটগুলো আমরা দেখেছি, বর্তমানে এতটা পরিবর্তন হয়ে গেছে, যেটি আসলে পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটাকে উন্নত করবার জন্য একদমই প্রতিবন্ধকতা। মানে এইগুলোকে আসলে নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে এবং দায়িত্ববোধ থেকে এগুলোকে পরিবর্তন করাটা জরুরি। স্যার খুব চমৎকার বলেছেন। একটু ম্যামের কাছে যেতে চাই যে ম্যাম, একটি শিশুর ডিজিটাল নিরাপত্তা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমরা একটি ডিভাইস ছেড়ে দিচ্ছি, মানে তার সাথে কথা বলার সময় নেই, আমরা কাজে ব্যস্ত, বাবা মা দুজনেই কাজে ব্যস্ত, ডিভাইসটিতে দেখা যাচ্ছে ইন্টারনেট সংযোগ দেওয়া আছে এবং সে তার মতো করে কাজ করছে। এই চিত্রটি কিন্তু প্রতিটি ঘরে ঘরে সমস্ত শিশুদের। তো এই যে বিষয়গুলো আসলে ডিজিটাল নিরাপত্তা কতটুকু থাকছে এবং সেক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব কি? আচ্ছা, ধন্যবাদ। আমার এর আগের যে আলোচনাটা ছিল সেটাও কিন্তু চাইল্ড প্রোটেকশন নিয়েই ছিল। তাহলে এটাও কিন্তু একটা প্রোটেকশন, ডিজিটাল প্রোটেকশন, তাই না? তো ডিজিটাল প্রোটেকশনের এই বিষয়টাও কিন্তু কোনো বইতে থাকে না, একইভাবে এটাও কিন্তু একটা লাইফ স্কিলের মধ্যে পড়ে যায়। এবং যেটা আমি স্যারের সাথে একমত যে কোনো শিক্ষা, এই লাইফ স্কিলগুলো প্রাথমিকভাবে পরিবার থেকেই আসতে হবে। তো আমি যখন চাইল্ড প্রোটেকশনের কথা বলেছি, তখন কিন্তু মধ্যবিত্ত একটা সিনারিওকে বেছে নিয়েছি। আমি কিন্তু নিম্ন মধ্যবিত্ত বা সুবিধাবঞ্চিত বা ওই ইয়েতে যাইনি। তো যার কারণে কিন্তু আমি কিন্তু অনেক আদর্শের জায়গা থেকে পয়েন্টগুলো বলেছি, যেটা করতে হবে, জানতে হবে, এটাই হতে হবে, পুরোটা কিন্তু একটা আদর্শ জায়গা। হ্যাঁ, তো বাস্তবিকভাবে যখন আমরা এগুলো অ্যাপ্লাই করব বা চিন্তা করব, তখন কিন্তু পরিস্থিতি অনুযায়ী কন্টেন্টগুলো তৈরি করতে হবে। তো ডিজিটাল যে প্রোটেকশনের কথা বলছি, এটাকে আমরা সাইবার সিকিউরিটি বা ডিজিটাল সিকিউরিটি, এই নামগুলোর মাধ্যমেও এটা পরিচিত। তাহলে এই বিষয়টা কি, কেন আমরা এই সময়ে, এখন আমরা 21 শতকে আছি, আমাদের সামনে অনেক টেকনোলজি, ফোন, কম্পিউটার এবং টিভি, এত কিছু, আমরা এত সুবিধা নিচ্ছি, আমরা এনজয় করছি, এত বিনোদন, এখানে আবার প্রোটেকশনের বিষয়টা কিভাবে আসছে তখনই যখন আমি একজন ব্যক্তি মানুষ হিসেবে আমার নাম আছে,
আমার পরিচয় আছে, আমার আইডেন্টিটি আছে এবং আমার জন্ম তারিখ আছে। তো এই বেশ কিছু তথ্য আছে। এই তথ্যগুলো আমরা কিন্তু চাইলেই কিন্তু সবার সাথে শেয়ার করতে পারি না। তাহলে কার সাথে শেয়ার করব আর কার সাথে শেয়ার করব না, এই জায়গার একটা ভালো বোঝাপড়ার দরকার আছে। এখন এইটা একটা শিশুর কাছে এই তথ্য কিভাবে আসবে? খুব ছোট বয়সে শিশুদের হাতে ডিভাইস আসছে এবং আমরা এখন অভিভাবক, আমি অনেকের কাছে শুনি যে প্যারেন্টাল যে গাইডেন্স, ওই বিষয়গুলো অ্যাপ্লাই করা হয় টিভির ক্ষেত্রেও, যে এই কন্টেন্টের বাইরে আর কোনো কন্টেন্ট আসতে পারবে না। আবার মোবাইলের মুঠোফোনের ক্ষেত্রেও তাই। কিন্তু আপনি দেখেন, যখন সে একটা ইউটিউবের একটা কন্টেন্ট দেখছে শিশুদের কন্টেন্ট, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে যে অ্যাড বা বিজ্ঞাপনগুলো চলে আসছে, সেগুলো কিন্তু তার বয়সের উপযুক্তি নয়। তাহলে সেইটাকে তাহলে কোথায় আটকাচ্ছে, কিভাবে আটকাচ্ছে? এবং এইটা যে প্রথমত হচ্ছে এটাকে যে আটকানো যায় সেটা সম্পর্কে কিন্তু অনেকে জানেন না। এবং একই সাথে আমাদের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে, ফোন মানেই একটা খারাপ কিছু, ফোন মানেই খারাপ না, টিভি মানেই খারাপ না। সে কত সময় দেখছে, কতটুকু সময় ধরে দেখছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। জন্মের পর প্রথম 2 বছর তো সে একদম নো ডিভাইস রুলে তাকে থাকতে হবে। এরপর খুব অল্প সময়ের জন্য, কিন্তু বিশেষ করে যে জিনিসটা হয় সাধারণত ডিভাইসটার সাথে খাবার খাওয়ানোর সময়টাকে একটা লিঙ্ক করা হয়। খাবার মানেই ডিভাইস, ডিভাইস মানেই খাবার, মানে ডিভাইস দেখলে আমি খাবো, একটা পুরো একটা এরকম একটা প্রচলন আছে আমাদের সোসাইটিতে। তাহলে সেখান থেকে ও সরে আসবে। খাবারের মতো এনজয় করুক। সে যখন কোনো কন্টেন্ট এনজয় করবে, ডিজিটাল হোক বা ডিজিটালের বাইরে হোক, সে তার মতো করে এনজয় করবে। এখন এটা বলছি খুব ছোট শিশুদের কথা, এবং পাশে মা আছেন, দেখছেন, এবং এই তদারকিটা খুব ইম্পর্ট্যান্ট। কত সময় দেখছে এবং কি ধরনের কন্টেন্ট দেখছেন, এটা সম্পর্কে মাকে ধারণা রাখতে হবে। এখন মাকে যদি ধারণা রাখতে হয়, তার মানে হচ্ছে বাবা মাকে হচ্ছে টেক্সট মানে এই ধরনের কন্টেন্টের বিরোধিতা করলে চলবে না, বরং এই স্রোতের সাথে তাল মিলিয়ে এই কন্টেন্ট সম্পর্কে তার জানতে হবে। কি নতুন গেমসগুলো বের হয়েছে বাজারে, বাবা মা জানবেন না? একটু তো ধারণা রাখতে হবে। আমি খেলতে না পারি, তার মানে টেক স্যাভি প্যারেন্টস ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। এবং আর একই সাথে এই যখনই তো, এবং একটা সময়ের পরে যখন সে আরেকটু বেশি ফ্রিকোয়েন্ট, তার বিভিন্ন স্কুলে কিন্তু প্রজেক্ট ওয়ার্কের জন্য ব্যবহার করতে হয়, কিছু করার নাই। তারপর ধরেন গুগল সার্চটা কিন্তু খুব জনপ্রিয়, ফ্রিকোয়েন্টলি ইউজড হয়, ওটা তো বাধা দেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে কী ধরনের কন্টেন্ট সার্চ দিচ্ছে এবং এই হিস্ট্রিগুলো চেক করা, এবং হিস্ট্রিগুলো চেক করে ওটাকে রিফ্রেশ করে রাখা। বড়রা কোনো কন্টেন্ট দেখলে কী ধরনের কন্টেন্ট দেখলো সেটা শিশুর হাতে গেল কিনা। তার মানে এখানে অভিভাবককে একজন অজ্ঞ মূর্খ হয়ে থাকলে চলবে না ডিজিটাল সম্পর্কে। কাজেই অভিভাবকও জানতে হবে। উনি যদি ভালো জানেন, তাহলে উনি ভালো এবং সঠিক তথ্যটা তার সন্তানকে দিতে পারবেন। আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের 3 জনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। প্রতিটি শিশু বেড়ে উঠুক সমানভাবে, মনের আনন্দে এবং কোনো রকম বাধা ছাড়াই। শিশুদের বেড়ে ওঠার এই পথ চলায় কোনো রকম বাধা বিপত্তি কিংবা অবহেলাগুলোকে উপেক্ষা করে আসুন আমরা সবাই এক হয়ে কাজ করি, কথায়, কাজে কিংবা দায়িত্ববোধে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।